আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাফি সোমবার দেশটির পার্লামেন্টের এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ব্রিফিং দেন। বৈঠকে দেশের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সংলাপের অগ্রগতি এবং সামরিক প্রস্তুতির অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পার্লামেন্টের প্রেসিডিং বোর্ডের মুখপাত্র আব্বাস গোদারজি সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক প্রধানের একযোগে উপস্থিতির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র, ইরানের কূটনীতি ও সামরিক সক্ষমতা পরস্পর সমন্বিত এবং একে অপরের পরিপূরক। তিনি এটিকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে উল্লেখ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য সহ একাধিক সংসদ সদস্য বক্তব্য রাখেন। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলকে 2015 সালের পরমাণু চুক্তি থেকে পাওয়া অভিজ্ঞতা এবং স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল ইস্যু মাথায় রাখার আহ্বান জানান। গোদারজি বলেন, যুক্তরাষ্ট্রের অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস রয়েছে, যা ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি আরও জানান, বৈঠকে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরান কখনোই শূন্য সমৃদ্ধকরণ নীতি মেনে নেবে না। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কেও একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। উল্লেখ্য, গত 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হওয়া এ আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি সীমিতকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য কাঠামো নিয়ে মতবিনিময় হয়। আলোচনা শেষে আরাকচি একে ভালো সূচনা বলে মন্তব্য করেন, তবে পরবর্তী অগ্রগতি তেহরান ও ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানান তিনি। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ জানিয়েছেন, দেশটি শিগগিরই তাদের প্রথম রাডার স্যাটেলাইট উন্মোচন করতে যাচ্ছে। তিনি বলেন, রাদ 1 ও রাদ 2 পরিবারের রাডার স্যাটেলাইটগুলো বর্তমানে নকশা ও নির্মাণাধীন রয়েছে। তার ভাষ্য অনুযায়ী রাদ 1 একটি SAR ধরনের স্যাটেলাইট, যার ইমেজিং রেজুলেশন 50 মিটারের চেয়েও উন্নত। স্যাটেলাইটটি বর্তমানে সমন্বয় পর্যায়ে নেই, বরং চূড়ান্ত ধাপ অতিক্রম করছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রাদ 2 স্যাটেলাইট 20 মিটারের বেশি উন্নত রেজুলেশন ক্ষমতা নিয়ে উন্নয়নাধীন রয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি উন্মোচিত হতে পারে বলে জানান সংস্থাটির প্রধান। সালারিয়ে বলেন, রাডার স্যাটেলাইটের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দৃশ্যমান আলোর বাইরে ভিন্ন স্পেকট্রাম ও তরঙ্গদৈর্ঘ্য ছবি ধারণ করতে সক্ষম। ফলে আবহাওয়ার প্রতিকূলতা, ধুলাবালি, বায়ুমণ্ডলের কণা বা ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতিতেও এসব স্যাটেলাইট সহজেই চিত্র ধারণ কার্যক্রম পরিচালনা করতে পারে। এমনকি তুষারে আচ্ছাদিত অঞ্চল সহ কঠিন পরিবেশেও ইমেজিং সম্ভব হয়। এদিকে 2026 সালের জানুয়ারির শুরুতে ইরান 3টি নতুন স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন ও প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করার ঘোষণা দেয়। জাতীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী জাফার, পায়া ও কাউসার স্যাটেলাইটগুলো কয়েক সপ্তাহব্যাপী কক্ষপথীয় পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং প্রাথমিক ইন অরবিট পরীক্ষাগুলোতে সামগ্রিক প্রযুক্তিগত অবস্থা সন্তোষজনক পাওয়া গেছে। সংস্থাটি জানায়, স্যাটেলাইটগুলোর বিভিন্ন উপব্যবস্থার মূল্যায়ন ও স্থিতিশীলকরণ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তবে উৎক্ষেপণ যানের মাধ্যমে কক্ষপথে স্থাপনের সময় সৃষ্ট একটি সমস্যার কারণে পায়া স্যাটেলাইটে বিশেষ নজর দেওয়া হয় এবং নির্দিষ্ট সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রযুক্তিতে একাধিক স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের মাধ্যমে ইরান তার মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ওমানে অনুষ্ঠিত সর্বশেষ পরোক্ষ আলোচনা পারমাণবিক ইস্যুতে ন্যায্য ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানের বাস্তব সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূতদের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চাপের নীতি ও অতিরিক্ত দাবি থেকে সরে আসে, তবে চলমান আলোচনায় ইতিবাচক ফল বয়ে আনতে পারে। আঞ্চলিক প্রতিবেশীদের সমর্থনে শুরু হওয়া এই নতুন দফার সংলাপ
সংলাপকে তিনি যুক্তিসঙ্গত ও ন্যায়ভিত্তিক সমাধানের পথ হিসেবে উল্লেখ করেন। পেজেশকিয়ান স্পষ্ট করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিশ্চিত করতে হবে এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের গ্যারান্টি দিতে হবে। অপরপক্ষ সততা ও প্রতিশ্রুতি দেখালে ইরানও তার অঙ্গীকার রক্ষা করবে বলেন তিনি। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 6 ফেব্রুয়ারি মাস্কাটে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠক ছিল ভালো সূচনা। তিনি বলেন, ইরান ফলাফলমুখী ও আন্তরিক আলোচনায় আগ্রহী, তবে অগ্রগতি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের প্রতিশ্রুতির উপর। আরাকচি পুনর্ব্যক্ত করেন, নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের জন্য আলোচনাযোগ্য লাল রেখা। এর আগে 2015 সালের পারমাণবিক চুক্তির বিকল্প খুঁজতে 5 দফা আলোচনা হলেও 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি হামলার পর পরিস্থিতি জটিল হয়ে পড়ে। ওই 12 দিনের সংঘাতে ইরানে অন্তত 1064 জন নিহত হন বলে তেহরান জানায়, যার ফলে নির্ধারিত 6ষ্ঠ দফা বৈঠক স্থগিত হয়। ইরান জানিয়েছে তারা কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও আলোচনাকে সামরিক চাপের আড়াল হিসেবে ব্যবহার করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলের ছোট শহর টাম্বলডার রিজে মঙ্গলবার এক স্কুলে মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায় অন্তত 9 জন নিহত এবং 27 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কানাডিয়ান পুলিশ। এটি দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বন্দুক হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের মতে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। স্থানীয় সময় দুপুর 1:20 দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে 6 জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। স্কুলের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর লাশ পাওয়া যায়। পরে কাছের একটি বাড়ি থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়, যা এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছে পুলিশ। সন্দেহভাজনকে বাদামি চুলের এক নারী হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে এখনও তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে শিশু ছিল কিনা তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। স্কুলের এক শিক্ষার্থী জানান, হঠাৎ লকডাউন অ্যালার্ম বাজলে তারা শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে টেবিল দিয়ে ব্যারিকেড তৈরি করে 2 ঘন্টার বেশি সময় ভেতরে অবস্থান করেন। পুলিশ এসে প্রায় 100 শিক্ষার্থী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়। প্রায় 2400 জনসংখ্যার প্রত্যন্ত এই শহরটি ভ্যানকুভার থেকে প্রায় 1155 কিলোমিটার দূরে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত। শহরের মেয়র বলেন, ছোট এই সম্প্রদায়ে প্রত্যেক ভুক্তভোগীকেই তিনি ব্যক্তিগতভাবে চিনতেন এবং তাদের তিনি বাসিন্দা নয়, পরিবার মনে করতেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার সদস্যভুক্ত 2 ডজনেরও বেশি দেশের রাষ্ট্রদূত এক যৌথ বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেন, ইসরায়েল এমন সব প্রশাসনিক, সামরিক ও বসতি সম্প্রসারণমূলক পদক্ষেপ নিচ্ছে যা কার্যত পশ্চিম তীরকে ধাপে ধাপে সংযুক্তিকরণের দিকে নিয়ে যাচ্ছে। যৌথ বিবৃতিতে বলা হয়, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাবনা এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিকে দুর্বল করছে। রাষ্ট্রদূতরা সতর্ক করে বলেন, দখলকৃত ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন, ভূমি অধিগ্রহণ, চলাচলে বিধিনিষেধ আরোপ এবং ফিলিস্তিনি জনগণের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করার মাধ্যমে ইসরায়েল একটি স্থায়ী বাস্তবতা তৈরি করতে চাইছে, যা ভবিষ্যতে একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দখলদার শক্তির একতরফা পদক্ষেপ বন্ধে স্পষ্ট ও শক্ত অবস্থান গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা পূর্ব জেরুজালেম সহ অধিকৃত সব ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত অবস্থান অপরিবর্তিত রাখার দাবি পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘ প্রস্তাবনার ভিত্তিতে 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। আরব ও মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা জোর দিয়ে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তির স্বার্থে পশ্চিম তীরে যে কোনো ধরনের সংযুক্তিকরণ পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।